হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলে আজকে আমি তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করব সেই ভিডিওটি হলো ক্লাস 9 জীবন বিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্স। এই লাইফ সায়েন্স চ্যাপ্টার থ্রি এর জৈবনিক প্রক্রিয়া সাধারণত আজকে ফোর্থ পার্ট অর্থাৎ 4 নম্বর পার্ট আজকে তোমাদের আমি দেখাবো সংবহন নিয়ে। আজকে আমি এই সংবহন নিয়েই তোমাদের সামনে আলোচনা করব। তার আগে বলে রাখি যে আমি আগে 3টে পার্ট দিয়েছি, আজকে 4 নম্বর পার্ট, আর একটা পার্ট সাধারণত হবে। তাহলে আমরা পরের ভিডিওতে অবশ্যই সেই 5 নম্বর পার্টটা শেয়ার করবো তোমাদের সাথে। তার আগে আমি আজকে রক্ত সংবহন যন্ত্র এটা আলোচনা করছি। তাহলে চলো শুরু করি। এই সংবহন অর্থাৎ সংবহনের ধারণা প্রতিটি জীবকোষে অবিরাম বিপাক ক্রিয়া চলছে। এই বিপাক ক্রিয়াগুলি বদ্ধ হলেই জীবের মৃত্যু অনিবার্য। তাহলে দেখো, প্রথমেই জানবো যে এই জৈবনিক প্রক্রিয়ার চ্যাপ্টারের সংবহনটা কি আসলে। অর্থাৎ যে পদ্ধতিতে বহুকোষী উন্নত জটিল জীবদেহের প্রতিটি সজীব কোষ সুনির্দিষ্ট পথে তরল মাধ্যমে খাদ্যরস, খনিজ পদার্থ, ভিটামিন, হরমোন, জল ও অক্সিজেন পরিবাহিত হয় এবং কোষে থেকে এই বিপাকজাত বর্জ্য পদার্থগুলি অপসারিত হয়ে নির্দিষ্ট অঙ্গে প্রেরিত হয়, তাকেই আমরা বলবো এই সংবহন। এই সংবহন সংশ্লেষিত হবার অর্থাৎ জীব দেহে সংবহনের মাধ্যমে যে বস্তুগুলি পরিলক্ষিত হয় সেগুলি প্রধানত এই পরিপোষক খাদ্য, বায়ু, বিপাকীয় বর্জ্য, সংশ্লিষ্ট বা সংশ্লেষিত দ্রব্য, খনিজ দ্রব্য, তাপ ইত্যাদি। তাহলে সংবহন করতে গেলে আমাদের এইগুলো পালন করতেই হবে। 1 নম্বর হচ্ছে পরিবেশক। এটুকু আমি তোমাদের ভালো করে বলি যে পরিবেশক অন্ত্র থেকে শোষিত সরল খাদ্য উপাদান সংবহনের মাধ্যমে বিভিন্ন কলা ও কোষে পৌঁছয়। শ্বাসক্রিয়া অর্থাৎ শ্বাস অঙ্গ থেকে অক্সিজেনকে কলা কোষে পৌঁছে দেওয়া এবং কলা কোষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস শ্বাস অঙ্গে বহন করে আনাই হচ্ছে সংবহনের প্রধান কাজ। 3 নম্বর হলো বিপাকীয় বর্জ্য। এই বিপাকীয় বর্জ্য পদার্থগুলি কি কি? এই বিপাকীয় বর্জ্য পদার্থগুলি হলো অর্থাৎ সংবহনের মাধ্যমে কোষে উৎপন্ন বিপাকজাত বর্জ্য পদার্থ নির্দিষ্ট অঙ্গ অর্থাৎ বৃক্ক, কর্মগ্রন্থিতে প্রেরিত হয়। 4 নম্বর হচ্ছে সংশ্লেষিত দ্রব্য। এটা তার সংবহনের মাধ্যমে যে সংশ্লেষিত দ্রব্যগুলো সেগুলো কি কি? এই সংশ্লেষিত দ্রব্যগুলো বিভিন্ন সংশ্লেষিত দ্রব্য সংশ্লেষের স্থান থেকে দেহের বিভিন্ন স্থানে অর্থাৎ সঠিক স্থানে প্রেরণ করা সংবহনের হচ্ছে প্রধান কাজ। তারপরে পয়েন্টস খনিজ দ্রব্য। বিভিন্ন খনিজ দ্রব্য সংবহনের মাধ্যমে এক স্থান থেকে দেহের অন্য স্থানে পৌঁছানো। শেষ পয়েন্ট হচ্ছে তাপের পরিবহন। শ্বসনে উৎপন্ন তাপ সংবহনের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে। তাহলে এই সংবহনের মাধ্যমে যে ক্রিয়াগুলো সাধারণত পরিবেশিত হয় সেগুলি আমি তোমাদের সামনে আলোচনা করলাম। এবং সংবহনের উপাদানগুলি, এতে সংবহনের উপাদান দুটি হচ্ছে রক্ত আর রক্তবাহ এবং হৃৎপিণ্ড। এইটাই হচ্ছে 3টি পয়েন্টস। আচ্ছা, এবার আমরা পরের পেজটাতে চলে যাব। দেখো, এখানে শিরা, এই শিরা আর ধমনী, যে রক্তবাহ দিয়ে সারা দেহ থেকে অধিক CO2 যুক্ত রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে তাকেই শিরা বলে। আর শিরার প্রাচীর পাতলা এবং গহ্বরযুক্ত, শিরার মধ্যে দিয়ে কপাটেকা থাকে। এবার ধমনী, যে রক্তবাহ দিয়ে রক্ত অধিক CO2 হৃৎপিণ্ড থেকে সারা দেহে ছড়িয়ে পড়ে তাকেই আমরা বলবো ধমনী। এই ধমনীর প্রাচীর পুরু এবং গহ্বর ছোট, ধমনীর মধ্যে কপাটিকা থাকে না। তারপরে পয়েন্টস হলো জালক অর্থাৎ শিরা ও ধমনীর সংযোগ স্থলে পাতলা প্রাচীর বিশিষ্ট এক যে সূক্ষ্ম নালীগুলি জালের মতো অবস্থান করে তাদেরই সাধারণত রক্ত জালক বলে। তাহলে এখানটায় এই শিরা ও ধমনীর মধ্যে কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। সেই শিরা ধমনীর পার্থক্য কিন্তু তোমাদের সামনে আমি শেয়ার করে ফেলেছি। সেই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় আসার মতো ভীষণই গুরুত্বপূর্ণ। তা আমরা এই চিত্রটির মাধ্যমে চিত্রটা একটু দেখে নেব যে শিরা অর্থাৎ এই মহাশিরা আর হচ্ছে মহাধমনী। দেখো, এদিকে দুটো কালার করে দেখানো হয়েছে যে এই মহাশিরাগুলি অর্থাৎ এই মহাধমনীগুলো, তাহলে ধমনী দিয়ে কিভাবে রক্ত সংগৃহীত হয় আর এগুলো শিরা দিয়ে কিভাবে রক্ত সংগৃহীত হয় সেটাই সাধারণত একটু দেখিয়েছে। এবার আমরা এই রক্ত সংবহনের গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেই পার্টটা হচ্ছে রক্ত সংবহনের প্রকারভেদ। এই প্রাণী দেহে 2 রকমভাবে রক্ত সংবহন দেখা যায়, অর্থাৎ মুক্ত সংবহন আর বদ্ধ সংবহন। এই মুক্ত সংবহন, যে সংবহনে রক্ত কেবল রক্তবাহের মাধ্যমে আবদ্ধভাবে সংবাহিত না হয়ে সংবহনকালে দেহ গহ্বরে মুক্ত হয়,
এবং দেহকোষের প্রত্যক্ষ সংস্পর্শে আসে তাকে মুক্ত সংবহন বলে। এটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। উদাহরণ হিসেবে বলা যায় যে আরশোলা, চিংড়ি, শামুক, ঝিনুক এদের দেহেই কিন্তু এই মুক্ত সংবহন লক্ষ্য করতে পারে। এবার আসবো এই বদ্ধ সংবহন, যে সংবহনে রক্ত সর্বদাই রক্তপ্রবাহ আর হৃৎপিণ্ডের মধ্যে আবদ্ধ থেকে সংবাহিত হয়, কখনোই দেহগহ্বরে মুক্ত হয় না এবং দেহকোষের প্রত্যক্ষ সংস্পর্শে আসে না, তাকেই এই বদ্ধ সংবহন বলে। তাহলে এই বদ্ধ সংবহনটা কোথায় দেখা যায়? অর্থাৎ মানুষ জাতি আর সমস্ত মেরুদণ্ডী প্রাণীর মধ্যে এই বদ্ধ সংবহন দেখা যায়। আরও দুটো অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে দেখা যায়। সেটা কি? সেটাই হলো চিংড়ি, শামুক, সেটাই হলো এই কেঁচো আর জোঁক। এই কেঁচো আর জোঁককে আমরা দেখেছি যে কেঁচো সাধারণত গ্রাম বাংলার মাটিতে কেঁচো দেখাই যায়, কেঁচো অমেরুদণ্ডী অঙ্গুলিমাল পর্বের প্রাণী। আর হচ্ছে এই জোঁক, অর্থাৎ জোঁকটা আমরা সাধারণত খুব কম দেখি। তো তাহলেও আমরা জলা জায়গায়, যেখানে জল বেশি, সেই সমস্ত জায়গায় কিন্তু জোঁক থাকে এবং জোঁকের উপদ্রবে সেখানে প্রাণী থেকে, মানুষ থেকে যে কোনো প্রাণীকে তারা আক্রমণ করে এবং সেখানে যেতে আমরা ভয় পাই। জোঁককে আমরা দেখেছি যে জোঁক অমেরুদণ্ডী প্রাণী এবং রক্ত শুষে খায়। এবার আমরা চলে যাব যেই হিমোলিম্ফ, অর্থাৎ আরশোলার এই শ্বাসরঞ্জকবিহীন রক্তহীন রক্তকে হিমোলিম্ফ বলে। এই হিমোলিম্ফ প্লাজমা এবং হিমোসাইট নামক রক্তকোষ গঠিত করে এবং হিমোসিল, এই হিমোসিলটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরশোলার হিমোলিম্ফপূর্ণ গহ্বরকে বলা হয় হিমোসিল। এই হিমোসিল কিন্তু আমি এখানে শেয়ার করেছি তোমাদের সামনে। এবার আমরা চলে যাবো যে পরের পাতার দিকে গিয়ে দেখব যে মানবদেহের জলের ব্যাপার। আমরা তো জল তো খাই, তো জলটা খাওয়ার পরে আমরা ভাবি যে আমাদের শরীরটা একটু ভালো লাগছে, কিন্তু এই জল না খেলে আমাদের কি হয়, অর্থাৎ জল খেলে কি হবে সেটা একটু আলোচনা করি। দেখো, জল প্রোটোপ্লাজমকে সিদ্ধ রাখে, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে জল রক্ত ও লসিকাকে তরল রাখে, ফলে বিভিন্ন বস্তু সংবাহিত হয়। 3 নম্বর হচ্ছে যে জল পৌষ্টিক নালীতে খাদ্য বস্তুর আর্দ্র বিশ্লেষণ ঘটায়। আর জল, 4 নম্বর পয়েন্ট হচ্ছে জল দেহকোষ থেকে বিপাকজাত দূষিত পদার্থ সমূহকে মূত্র বা ঘাম রূপে দেহ থেকে নির্গত করে। এটা তো আমরা খুব সহজেই লক্ষ্য করি। অর্থাৎ গ্রীষ্ম ঋতুতে, কেন সব ঋতুতেই হয়, আমরা একটু পরিশ্রম করলেই আমাদের দেহ থেকে ঘাম নিঃসৃত হতে থাকে, চোখ মুখ থেকে ঘাম পড়তে থাকে, সারা গা দিয়ে ঘাম পড়তে থাকে এবং আমরা জল প্রচুর পরিমাণে যখন পান করি, তারপরে আমরা মূত্ররূপে জলকে বহিষ্করণ করি। তাহলে এটাই হচ্ছে সেই সংবহন যন্ত্রে মানবদেহে রক্তের জলের ব্যবহার, অর্থাৎ জলের প্রয়োজনীয়তা। তারপরে আমি চলে যাব যে রক্তের এই রক্ত উপাদানগুলি কি কি? রক্তের প্রধানত দুটি উপাদান। কি কি? সেই রক্তের উপাদানগুলি হচ্ছে রক্তরস অর্থাৎ প্লাজমা এবং রক্তকোষ বা স্কর্পাল। তাহলে এই প্লাজমা, যাদের রক্তে সাধারণত প্লাজমা থাকে না, তাদের রক্ত, অর্থাৎ শরীরের কোনো অংশ কেটে গেলে রক্ত বেরোতে থাকে, প্লাজমার উপস্থিতির জন্যই রক্ত জমাট বেঁধে যায়। কিন্তু যাদের শরীরে থাকে না, তাদের কিন্তু ভীষণই প্রবলেম হয়। তারা সাধারণত আবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারা সুস্থ থাকার জন্য বিভিন্ন ওষুধপত্র বা ইনজেকশন ব্যবহার করে। এবার আমি চলে যাব পরের পাতার দিকে। গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো আছে সেগুলো, অর্থাৎ এই যে আমরা এই জীবদেহের অজৈব পদার্থ, এই অজৈব পদার্থ কিন্তু আমি পরে শেয়ার করেছি। এই অজৈব পদার্থগুলো কি কি? অর্থাৎ রক্তরসের তথা রক্তের অজৈব পদার্থগুলি হলো কি থেকে পাই আমরা? এগুলো আমরা খাদ্য থেকেই পেয়ে থাকি। আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে কিন্তু এটা করতে পারবো না, আমরা এগুলো খাদ্য থেকেই পেয়ে যাই। সেগুলো কি কি? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, তামা এবং আয়োডিন। এগুলো হচ্ছে রক্তের অজৈব উপাদান বা অজৈব পদার্থ। আর জৈব পদার্থগুলো কি কি? রক্তে জৈব পদার্থগুলো হলো শর্করা, গ্লুকোজ, প্রোটিন, ফ্যাট, প্রোটিনবিহীন নাইট্রোজেন গঠিত পদার্থ, রঞ্জক পদার্থ, গ্যাসীয় পদার্থ আর ক্ষুরিত পদার্থ। এইগুলোই হচ্ছে রক্তের অজৈব পদার্থ। এবার আমি আসবো রক্তরসের কাজ। রক্তরসের কাজটা কি? রক্তরস এই পুষ্টি দ্রব্য, হরমোন, উৎসেচক ইত্যাদি পরিবহন করা হচ্ছে রক্তরসের প্রধান কাজ। এটাও কিন্তু আমি বোর্ডে তোমাদের সামনে শেয়ার করেছি। অর্থাৎ আমি গুরুত্বপূর্ণ কোশ্চেন সব জায়গাটা না পড়ে যেখান থেকে সাধারণত কোশ্চেন আসার মতো সেই জায়গা থেকে কিন্তু তোমাদের সামনে শেয়ার করছি।
এবার আমি চলে যাব তারও পরের পেজের দিকে। পরের পেজের দিকে আমরা এসে দেখেছি যে রক্তের বিভাগ। তা আমাদের শরীরে তো রক্ত আছে, কেউ বলে এ, কেউ বলে এ বি, কেউ বলে বি, হ্যাঁ, ও ও নেগেটিভ, এইসব ধরনের রক্ত সাধারণত আমাদের শরীরে থাকে। তো রক্তের 4টি বিভাগ নির্ণয় করেছে, অর্থাৎ এ বি, এ বি এবং ও। এদের মধ্যে আবার নেগেটিভ আছে, অর্থাৎ এ ও নেগেটিভ রক্ত কিন্তু সচরাচর পাওয়া যায় না, লাখে অন্তত একটা মেলে তারা কিন্তু সকলকে রক্ত দিতেই পারে, তারা কিন্তু সকলের কাছে রক্ত নিতে পারে না, অর্থাৎ সর্বজনকে দান করতে পারে, গ্রহণ করতে পারে না। এবার আমরা এই রক্তরসের পরে চলে যাব, রক্তের ভাগের পরে যাব প্রোটিন, ফ্যাট, তারপরে আমরা পরে আরও ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলোতে চলে যাব। দেখো আমরা চলে এসেছি রক্ততঞ্চন, এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থাৎ রক্ততঞ্চন আর যে প্রক্রিয়ায় দেহের কোনো ক্ষতস্থান থেকে নির্গত রক্ত জমাট বেঁধে অর্ধ কঠিন জেলির মতো পদার্থে পরিণত হয় তাকে রক্ততঞ্চন বা ব্লাড কোয়াগুলেশন বলে। অর্থাৎ আমাদের এই যে রক্তপাতে 3 থেকে 7 মিনিটের মধ্যে রক্ত জমাট বেঁধে যাবে, আমাদের শরীরে কেটে গেলেই বা রক্ত বেরোর পরে 3 থেকে 7 মিনিটের মধ্যে রক্ত জমাট বেঁধে যাবে। এবার দেখো আমরা চলে যাব যে এই শর্তাবলী একটা দিয়েছে, রক্ততঞ্চনের প্রধান শর্তগুলি কি কি। একটা শর্ত তো অবশ্যই থাকে, সেই শর্তগুলি কি কি, অর্থাৎ রক্ততঞ্চনের প্রধান শর্তগুলি হলো এই ফাইব্রিনেশন আর পাথ্রোবিন, কলাথিম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম আয়ন, অর্থাৎ CA2 CA, হ্যাঁ, CA প্লাস প্লাস, অর্থাৎ ঠিক আছে। এবার এই রক্ততঞ্চনের এই শর্তাবলী কিন্তু আমরা দেখলাম। এবার পরের দিকে আমরা চলে যাব যে এখানে ছোট ছোট কতগুলো কোশ্চেন দিয়েছে যে হ্যাঁ, জ্যান্ত মাছকে বাটিতে দেখে, তার আগে আমি চলে যাব যে রক্তে হেপাটিন নামক তন্ত্রক পদার্থ থাকায় রক্তবাহে রক্ত জমাট বাঁধে না। এই কোশ্চেনটা কিন্তু আমি বোর্ডে শেয়ার করেছি। তা আমরা এটা লক্ষ্য করবো, একটা কিছু পরীক্ষার মধ্যে দিয়ে দেখি। দিয়েছে যে জ্যান্ত মাছকে বটিতে কেটে একটি পরীক্ষামূলক রক্ত পরীক্ষা নলে রক্ত সংগ্রহ করো এবং লক্ষ্য রাখো রক্ত জমাট বাঁধতে কতক্ষণ সময় লাগে। অপর একটি পরীক্ষা নলে সোডিয়াম সাইট্রেট নিয়ে রক্ত দিয়ে লক্ষ্য করো কিরূপী পরিবর্তন লক্ষ্য করছে। তো আমরা সাধারণত আমরা ল্যাবে না গেলে এই সমস্ত পরীক্ষা করতে পারি না, আমরা এখান থেকে বিশ্লেষণের মাধ্যমে বলতে পারি। তোমরা সাধারণত এই বইটার, অর্থাৎ এই 95 পেজের এই জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয়, মাখন চন্দ্র চৌধুরী, দীনেন ভট্টাচার্য, দুলাল চন্দ্র সাঁতরা, অর্থাৎ সাঁতরা পাবলিকেশনের বইটি পড়লে এই 95 পাতাতে তোমরা এর উত্তরটি পেয়ে যাবে। তাহলে দেখো আমরা এবার তার পরের চ্যাপ্টারের দিকে চলে যাব। পরের পাতাতে আরো গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, সেই সমস্ত জায়গায় চলে যাব। সেই সমস্ত জায়গায় যাওয়ার আগে আমি দেখো তোমাদের সামনে আরো কতগুলো কোশ্চেন কিন্তু শেয়ার করে ফেলেছি। এখানে কোশ্চেনগুলো এতই গুরুত্বপূর্ণ যে সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থাৎ ক্লাস 9-এ যারা পড়ো তারা এই সাঁতরা পাবলিকেশনের বই থেকে বা বিভিন্ন রাইটারের বই থেকে এই কোশ্চেনগুলো সংগ্রহ করবে, তাহলে দেখবে পরীক্ষায় কোনো রকম অসুবিধা তোমাদের হচ্ছে না। তাহলে আমি যে কোশ্চেনগুলো বোর্ডে লিখেছি সেই কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করছি। দেখো একটা একটা করে দেখো। এখানে লিখেছি ইম্পর্টেন্ট কোশ্চেন 2025, অর্থাৎ 2025 সালে 9-এ যারা পড়ছো তারা তো অবশ্যই এটা ভীষণ গুরুত্ব সহকারে দেখবে, কারণ এই কোশ্চেনগুলো পরীক্ষায় আসার মতোই। দেখো 1 নম্বর কোশ্চেন, জীবদেহে সংবহনের ফলে কোন কোন বস্তু পরিবাহিত হয়? পরিবেশক, শ্বাসবায়ু ও বিপাকীয় বর্জ্য সাধারণত পরিবাহিত হয়। তাহলেও দেখো মান সংরক্ষণ তন্ত্রের অর্থাৎ প্রধান উপাদানগুলি কে কে? প্রধান উপাদানগুলি অর্থাৎ রক্তবাহ এবং হৃৎপিণ্ড। 3 নম্বর কোশ্চেনটা দেখো, চিংড়ি, কাঁকড়া, শামুকের রক্ত নীলাভ হয় কেন? তা আমাদের তো রক্ত কেটে গেলেই লাল বর্ণ দেখি, কিন্তু চিংড়ি, কাঁকড়া, শামুকের দেহকে কাটলে একটা নীল বর্ণের রক্ত দেখতে পাই। কেন? এদের রক্তে তাম্র ঘটিত রঞ্জক থাকার জন্যই কিন্তু তাদের চিংড়ি, কাঁকড়া ও শামুকের রক্ত নীলাভ দেখা যায়।
4 নম্বর দেখো পতঙ্গের রক্ত বর্ণহীন কেন? পতঙ্গে মারলেও কোনো রক্ত দেখতে পায় না, একটা জলের মতো আঠালো পদার্থ বের হয়ে যায়। তো এদের এই রক্ত বর্ণহীন কেন? অর্থাৎ এদের দেহে কোনো রঞ্জক থাকে না, এই কারণের জন্য পতঙ্গের দেহের রক্ত বর্ণহীন। 5 নম্বর দেখো মুক্ত সংবহন কাদের দেহে ঘটে? আরশোলা, চিংড়ি ও ঝিনুক। এই আরশোলা, চিংড়ি, ঝিনুক এটা কিন্তু আমাদের খুব পরিচিত প্রাণী, এদের দেহেই কিন্তু মুক্ত সংবহন ঘটে। এবার দেখো বদ্ধ সংবহন কোথায় ঘটে? মানুষ সহ সমস্ত মেরুদণ্ডী প্রাণী, অর্থাৎ গরু, ছাগল, কুকুর, ভেড়া থেকে শুরু করে সব প্রাণীর দেহেও কিন্তু, অর্থাৎ মেরুদণ্ডী প্রাণীদের দেহে ঘটে। আর কিছু অমেরুদণ্ডী, সেটা হচ্ছে কেঁচো। এই কেঁচো ও জোঁক, এই কেঁচো জোঁক আমাদের খুবই পরিচিত। এই কেঁচো আর জোঁকের দেহেই কিন্তু এই বদ্ধ সংবহন ঘটে। হিমোলিম্ফ কাকে বলে? আরশোলার শ্বাসসংযোগ বিহীন বর্ণহীন রক্তকে বলা হয় এই হিমোলিম্ফ। হিমোসিল কাকে বলে? আরশোলার হিমোলিম্ফ পূর্ণ গহ্বরকে হিমোসিল বলে। 9 নম্বর কোশ্চেন দেখো মানব দেহে জলের ব্যবহারগুলি কি কি? তা আমরা তো জল খাই এই জন্য, অর্থাৎ প্রোটোপ্লাজমকে সিদ্ধ রাখা। 2 নম্বর হচ্ছে রক্তরস ও রসিকাকে তরল রাখা। 3 নম্বর দেহ থেকে দূষিত পদার্থকে বর্জন করা। অর্থাৎ দেহ থেকে দূষিত পদার্থকে আমরা বর্জন করবো কি করে? আমরা ঘামের মাধ্যমে দেহ থেকে দূষিত পদার্থ বেরোয়, অর্থাৎ কারো কারো শরীরে দেখা যায় যে প্রচন্ড ঘামের ফলে যে ঘামটা বেরোয় সেই ঘামটা খুব দুর্গন্ধ, তাহলে বুঝে নিতে হবে যে এটা কিন্তু ভীষণই দূষিত পদার্থ। আর আমরা মলমূত্র ত্যাগ করি, মলমূত্র ত্যাগ করার মাধ্যমে কিন্তু আমাদের দেহ থেকে কি হয়, মানব দেহ থেকে জলের ব্যবহারগুলি কি করে? রক্তরস গেল। মানব দেহের উল্লেখযোগ্য তরল পদার্থগুলি কি কি? আচ্ছা গেল। 9 নম্বর মানব দেহের জলের ব্যবহারগুলি আমরা পড়েছি। মানব দেহে উল্লেখযোগ্য তরল পদার্থগুলি কি কি? রক্ত, রসিকা, এটাও বলেছি। রক্তের প্রধান উপাদান কি কি? রক্তের প্রধান উপাদানগুলো রক্তরস ও প্লাজমা ও রক্তকোষ। আর 12 নম্বর দেখো, 12 নম্বরে রক্তের অজৈব পদার্থগুলি কি কি? এই রক্তের অজৈব পদার্থ, যেগুলো জৈব পদার্থ নয় সেগুলি অজৈব পদার্থ। এই অজৈব পদার্থগুলি হলো সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি ইত্যাদি। তো 13 নম্বর দেখো রক্তরসের কাজ কি? অর্থাৎ রক্তরসের কাজ পুষ্টি দ্রব্য, হরমোন পরিবহন করাই হচ্ছে রসের কাজ। এবার আমি চলে যাব পরের কোশ্চেন, অর্থাৎ 14 নম্বর কোশ্চেন। রক্তের কয়টি বিভাগ কি কি? রক্তের 4টি বিভাগ, এ, বি, এবি এবং ও। এই রক্তের বিভাগগুলো আমাদের কারো কারো রক্ত, আমরা যখন কোনো স্কুলে বা কলেজে ভর্তি হতে চাই, আমাদের ব্লাড গ্রুপ বা আমাদের কোনো ড্রাইভিং লাইসেন্স করতে চাই, রক্তের গ্রুপটা চাই কেন? না, প্রয়োজনীয় রক্ত তো লাগতেই পারে, সেই জন্য কিন্তু রক্তের গ্রুপটা থাকাটা জরুরি। আর সেই গ্রুপগুলো কি কি হতে পারে? এ, বি, এবি এবং ও। 15 নম্বর দেখো রক্তপাতের কত মিনিটের মধ্যে রক্ত জমাট বেঁধে যায়? রক্তপাতের কত মিনিটের মধ্যে রক্ত জমাট বেঁধে যায়? 3 থেকে 7 মিনিটের মধ্যেই রক্ত জমাট বেঁধে যায়। আমাদের শরীরে কেটে গেল, কিছুটা সময় পরেই দেখি রক্ত আস্তে আস্তে জমাট বেঁধে যাচ্ছে। 16 নম্বর দেখো রক্ততঞ্চনের প্রধান শর্তগুলি কি কি? রক্ততঞ্চনের প্রধান শর্তগুলি ফাইব্রিনোজেন, লিম্ফ কলা ও থ্রম্বোগ্লাস্টিন এবং ক্যালসিয়াম 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 আয়ন। এই ক্যালসিয়াম আয়ন হচ্ছে এই রক্ততঞ্চনের প্রধান শর্তগুলির মধ্যে একটি। 16 নম্বর দেখো রক্তবাহে রক্ত জমাট বাঁধে না কেন? এই রক্তবাহে রক্ত জমাট বাঁধার প্রধান কারণই হলো হেপারিন নামক তঞ্জক রোধক পদার্থ থাকার জন্যই কিন্তু রক্ত জমাট বাঁধে না। 17 নম্বর দেখো মানব দেহে হৃদস্পন্দনের হার কত? আমরা মানব দেহে হৃদস্পন্দনের হার 70 থেকে 80 বার। যাদের হৃদস্পন্দন আমরা পালস হাত দিলেই সাধারণত বুঝে যাবো হৃদস্পন্দন কতবার হচ্ছে। 70 থেকে 72, 75 খুবই ভালো, 80 হলেও ভালো। কিন্তু যখন আমরা খেলাধুলা করি, দৌড়াই, কিন্তু আমাদের হৃদস্পন্দনটা বেড়ে যায়। কিন্তু সাধারণত এই মানব দেহের এই হৃদস্পন্দনের হার 70 থেকে 80 বার। 18 নম্বর কোশ্চেন দেখো মানব দেহের রক্তের স্বাভাবিক পরিমাণ কত? অর্থাৎ আমরা যে খাবার খাই, আমাদের শরীরের যে ওজন, সেই মোট ওজনের থেকে 5 লিটার বাদ দিতে হয়। অর্থাৎ 5 লিটারই কিন্তু রক্ত থাকে। কেটে গেলে সেজন্য কারো 5 লিটারের একটু বেশি থাকে, 5 লিটার থাকাটা স্বাভাবিক।
তার বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে। কম হলে প্রবলেম, বেশি হলে সামান্য বেশি হলে কোনো প্রবলেম নয়, কিন্তু অনেক বেশি হলে কিন্তু প্রবলেম আছে। 19 নম্বর দেখো, হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে অক্সিজেন যুক্ত রক্ত থাকে? এই বাম নিলয়, বাম, হ্যাঁ, বাম অলিন্দে কিন্তু হৃৎপিণ্ডের অক্সিজেন যুক্ত রক্ত থাকে। তারপরে দেখো 20 নম্বর কোশ্চেন, আরবিসি ও ডাব্লিউবিসি এর প্রোনাম কি? এটা অ্যাব্রিভিয়েশনের ছোট প্রশ্ন হিসাবে আসতে পারে, আবার ম্যাচিং এ থাকতে পারে। তো আরবিসি অর্থাৎ রেড ব্লাড সেল, আর ডাব্লিউবিসি হচ্ছে হোয়াইট ব্লাড সেল। 21 নম্বর দেখো, শিরা। এই কোশ্চেনগুলো দেখো আমি একটু গোল দিয়ে রেখেছি, যেগুলো দাগ দিয়েছি এর উত্তরগুলো বিশ্লেষণ করেছি, কিন্তু দেখো ভালো করে তোমরা এটা পেজ শট তুলে নাও এখান থেকে। এখানে দেখো কতগুলো কোশ্চেন গোল দেওয়া আছে। এই গোল দেওয়া কোশ্চেনগুলো ভীষণই কিন্তু গুরুত্বপূর্ণ। সেই কোশ্চেনগুলোর উত্তর কিন্তু যে কোনো রাইটারের বই খুললেই পেয়ে যাবে। যদি না পাও তাহলে কিন্তু আমাকে একটা কমেন্ট বক্সে লিখবে, স্যার কোশ্চেনগুলোর উত্তরটা একটু কাইন্ডলি দিয়ে দিলে ভালো হতো। তাহলে আমি অবশ্যই তোমাদের সামনে প্রমিস করলাম যে দিয়েই দেবো। 21 নম্বর কথা, শিরা ও ধমনীর পার্থক্যগুলি লেখো। 26 নম্বর দেখো, হৃৎপিণ্ডের কাজ কি? 27 নম্বর, শ্বেত রক্তকণিকার কাজ কি? দেখো এই শ্বেত রক্তকণিকা, আমাদের দেশে তো প্রহরী থাকে, হ্যাঁ, আমাদের লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা থাকে। এই লোহিত রক্তকণিকা রক্তের লাল রং দেখায়, আর অনুচক্রিকা হচ্ছে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে, আর শ্বেত রক্তকণিকা এর হচ্ছে আমাদের শরীরের প্রহরী। দেখো একটা দেশকে রক্ষা করতে প্রহরী থাকে, সেনাবাহিনী থাকে, আমাদের শরীরের প্রহরী হচ্ছে এই শ্বেত রক্তকণিকা। এই শ্বেত রক্তকণিকা যদি যাদের শরীরে কম থাকে তারা মাঝে মাঝেই আক্রান্ত হবে, আর আক্রান্ত হলে আমরা কি করি? আক্রান্ত হলেই আমরা চলে যাই ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে গিয়ে বলি, ডাক্তারবাবু জ্বর এসেছে, তাহলে আমাদের ডাক্তারবাবু কি করেন? জ্বর মারার জন্য বিষ দিয়ে দেন, কখনো কখনো কঠিন থেকে কঠিনতর বিষ দিয়ে দেন, কারণ সেই জ্বরের জীবাণুগুলো কিন্তু খুবই মারাত্মক। এই জ্বরের জীবাণুগুলোর সাথে আমাদের শ্বেত রক্তকণিকা পেরে ওঠে না, তখনই কিন্তু আমরা দুর্বল হয়ে পড়ি, আমরা অসুস্থ হয়ে যাই। তখন ডাক্তারের কাছে গেলে পরে ডাক্তারবাবু এই আমাদের শরীরের মধ্যে জীবাণুদের মারার জন্য কি করেন? এই জীবাণু মারার বিষ প্রয়োগ করেন। এবার জীবাণু মারার বিষ আর আমাদের শ্বেত রক্তকণিকা দুজন মিলে একসঙ্গে কাজ করে আমাদের শরীরকে সুস্থ রাখে। কিন্তু দেখো এই ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা এসে যায়। জ্বর সেরে গেল, কিন্তু আমাদের শরীর 1 সপ্তাহ 2 সপ্তাহ প্রায় 1 মাস শরীরটা দুর্বল দুর্বল লাগে। কেন না? এই জন্য লাগে যে ওই যে জীবাণু মারার জন্য বিষ প্রয়োগ করেছে, তাতে শ্বেত রক্তকণিকা কাজ করেছে অবশ্যই, জীবাণুরা কিন্তু মরেও গেছে, কিন্তু আমাদের শরীরে কিছু উপকারী ভাইরাস বা জীবাণু রয়েছে যেগুলো সাধারণত ওই ওষুধের কারণে মরে যায়। তাহলে যারা উপকারী তারা মরে যায়, তাহলে আমাদের শরীর দুর্বল হয়ে যায়, আমরা অসুস্থতা বোধ করি, দুর্বলতা কাটে না, কিছু সময় পরে বা কিছুদিন পরে আমরা আবার সুস্থ হয়ে উঠি। তারপরে দেখো, কি কেটে গেলে ফিনকি দিয়ে রক্ত বের হয়? অর্থাৎ কি কেটে গেলে ফিনকি দিয়ে রক্ত বের হয়, এই কোশ্চেনটা ভীষণই গুরুত্বপূর্ণ। 29 নম্বর দেখো, ধমনী শিরা ও রক্তজালককে একত্রে কি বলে? এটাও ভীষণ ইম্পর্টেন্ট। শেষ একটা কোশ্চেন দেখো, আমি দিয়েছি 30 নম্বর কোশ্চেনটায় 3টে স্টার দিয়ে রেখেছি, যে এই কোশ্চেনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। অর্থাৎ রক্ত সংবহন তন্ত্রের গুরুত্ব লেখা, অর্থাৎ মানব দেহে রক্ত সংবহন তন্ত্র কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমি বলবো এই কোশ্চেনটাও কিন্তু তোমরা সবাই পড়ে নেবে। সবাই কোশ্চেনগুলো ভালো করে এখান থেকে একটা ছবি তুলে নাও, যেগুলোর উত্তর পেয়ে গেছো সেগুলো তো পেয়েছো, যেগুলো পাওনি অর্থাৎ এখান থেকে এইটুকু কোশ্চেনের উত্তর তোমাদের আমি লিখে দিইনি, এই কোশ্চেনগুলো একটু বড় ধরনের হবে, যারা পাবে না তারা আবার অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। তাহলে দেখো আমি এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ এই জৈবনিক প্রক্রিয়া থেকে, জৈবনিক প্রক্রিয়ার এই সংবহন আর একটাই শুধু আছে, সেটা আমরা পরের ভিডিওতে শেয়ার করব। এই জৈবনিক প্রক্রিয়ার এই সংবহন চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেন আসার মতো, সবাই গুরুত্ব সহকারে পড়বে। তাহলে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর একটা করে লাইক দিয়ে দেবে। তাহলে কি হবে? আমিও ভীষণভাবে মোটিভেটেড হব, তোমরাও জানতে পারবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে তো আরোই ভালো হয়, তো বন্ধুদের মধ্যেও তোমরা শেয়ার করে দেবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরের ভিডিওতে তোমাদের সামনে আবার হাজির হবো এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। গুড বাই ফ্রেন্ডস।